জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে দেখেন। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের বাসায় পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি সব কথা বলেন। এদিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আলোচিত স্কুল ছাত্রী আঞ্জুম হত্যার ন্যায় বিচার চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে নাফিজা জান্নাত আঞ্জুমের কবর জিয়ারত শেষে মরহুমার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ শেষে কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এত বড় জঘন্যতম হত্যাকাণ্ডের পর আসামির যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে এলাকায় আরও শয়তানের জন্ম নেবে। দুই নম্বর হলো, এত বড় জঘন্য কাজ করার পরে যদি তার উপযুক্ত শাস্তি না হয় তাহলে এই এলাকা আরো শয়তানের জন্ম নেবে। আমরা চাই না আমরা এই এলাকা কোনো সন্তান শয়তান জন্ম নেবে। আমরা চাই কেন ভালো মানুষের বেশি বেশি করে দুনিয়া আগমন ঘটে। ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বেনাপোল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভারত ফেরত যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনে করোনা পরীক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে, তবে ভারতীয় ট্রাক ড্রাইভারদের বেনাপোল বন্দরে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা রয়েছে অবহেলা। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় বেনাপোল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনা উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। তবে ভারত থেকে বাংলাদেশে যেসব যাত্রী আসছেন তাদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, মুখে নেই মাস্ক। তবে ইমিগ্রেশনে প্রতিটি যাত্রীর স্ক্রিনিং করা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে মাস্ক পরার। ভারত থেকে কেবল বাংলাদেশে ঢুকলাম, ওখানে ভারতে করোনার প্রভাব একটু বেশি, তো এখানে আসার সাথে সাথে আমাদের চেক আপ করলো, আমাদের জ্বর আছে কিনা বা করোনার কোনো উপসর্গ আছে কিনা। এখানে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশের ক্ষেত্রে ড্রাইভারদের নেই কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা। ট্রাক ড্রাইভাররা জানান, তারা পণ্য নিয়ে বেনাপোলে আসলে তাদেরকে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। আমরা ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে এসেছি, আমাদের গেটে কোনো করোনা চেক আপ করা হয়নি, এইভাবে আমরা বাংলাদেশে ঢুকছি। আমাদের এখানে এই যে টার্মিনালে যে গাড়িগুলো এক্সপোর্ট হয় এই গাড়িগুলোর জন্য কোনো করোনার কোনো টেস্ট বলতে কোনো কিছু অথবা বার্ড ফ্লু ধরনের কোনো কিছু জাতীয় আমাদের চেক করা হয় না। এই পোর্টে আমরা এসেছি, এই পোর্টে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা কিংবা কোনো রকম ডাক্তারের এইসব কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। ভারতের জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে দেশটির কিছু কিছু স্থানে অমিক্রন ধরনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশে করোনার এই নতুন ধরনটি যেন ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। ভারত থেকে আগত প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিং এর আওতায় নিয়ে আসতেছি এবং তাদেরকে মাস্ক পরার জন্য নির্দেশনা দিচ্ছি এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মানিকগঞ্জের ঘিওরে মানিক কম্পিউটারের মালিক আলী আজম মানিককে দাড়ি ধরে টানা হ্যাচড়া ও মারধরের ঘটনার আসামি নাসিম ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। সকালে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসিম ভুঁইয়া ঘিওর সদরের মোশাররফ হোসেন বাচ্চুর মিয়ার ছেলে। তিনি ঘিওর বাজারের টিন ব্যবসায়ী। ডিবি পুলিশের ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তাপুর সেতুর সিঁড়ির নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাসুদা বেগম। তিনি সদর উপজেলার মালির পাথর এলাকার মৃত পানাউল্লাহ ব্যাপারীর মেয়ে। সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7টার দিকে মাঠে ফুটবল খেলতে গিয়ে দূর থেকে একজনকে শুয়ে থাকতে দেখে কয়েকজন শিশু। প্রথমে তারা বিষয়টিকে গুরুত্ব না দিলেও খেলা শেষে কাছাকাছি গিয়ে মৃতদেহ দেখতে পায়। এরপর স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারীর মানসিক ভারসাম্যহীন ছিলেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত চাচাতো ভাইয়ের নাম জাকির হোসেন। জানা গেছে জাকির হোসেন শিশুটিকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর জাকির হোসেন ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে ঘটনার বিষয়ে পরিবারের কাউকে না জানাতে হুমকি দেয়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা বাদী হয়ে সাটুরিয়া থানায় ধর্ষণ মামলা করেন। এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা হবে। ফরিদপুর শহরের মাদক আস্তানা খ্যাত গুহলক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগম সহ 15 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 45 কেজি গাঁজা, 337 পিস ইয়াবা, 211টি হেরোইনের প্যাকেট, 61টি দেশীয় অস্ত্র, 2 বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 9টার পর থেকে রাত 3টা পর্যন্ত ওই বস্তিতে রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র সহ 15 জন নারী পুরুষকে আটক করে কোতোয়ালি থানার হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে। চট্টগ্রামে আগের তুলনায় বাড়তি সবজি ও মাছের দাম। কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম, কমেছে দেশি ও সোনালীর। আজ নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গেল সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে সবজির দাম। নগরীতে আলু 30 টাকা, পেঁপে 50, পটল 40, কাঁকরোল 80, তিতা করলা বিক্রি হচ্ছে 160 টাকায়। বৃষ্টির কারণে সরবরাহ কম হওয়ায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা। কমেছে দেশি ও ব্রয়লার মুরগির দাম। বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গেল সপ্তাহে 600 টাকার মুরগি কেজিতে 20 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 580 টাকা। 140 টাকার ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150। কেজিতে 40 টাকা কমে সোনালী বিক্রি হচ্ছে 290 টাকায়। স্বাভাবিক আছে ডিমের দাম, 120 টাকায় মিলছে ডিম। সিন্ডিকেট না থাকায় ডিমের দাম স্থিতিশীল বলছেন বিক্রেতারা। কুড়িগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়েছে পটল, বেগুন, করলা, কচু, ঝিঙের দাম। তবে মিষ্টি কুমড়া কেজি 15 টাকা, আলু 10 টাকা থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হওয়ায় ক্রেতারা স্বস্তিতে রয়েছে। তবে বাজারে মাছ সরবরাহ কম থাকায় মাছের বাজার বেশ চড়া। চাষের রুই, কাতলা 400 টাকা কেজি বিক্রি হলেও দেশি চিংড়ি 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুন গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 টাকা কমেছে বলে জানান বিক্রেতারা। দাম কমেছে দেশি মুরগি, ব্রয়লার ও সোনালীর। গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী প্রায় 200 বছরের প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। সকালে জেলা শহরের রথখোলার রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসাইন ভুইয়া। যাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি রথ সংশ্লিষ্ট ও হাজারো পুণ্যার্থী নিয়ে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। এর আগে পালকি সহযোগে দেবতা মানিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। এবার আমাদের কৃষি। নরসিংদীর বালাবোতে রোপা আমন ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা ও প্রণোদনা কর্মসূচির আওতায় 1050 জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সার বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলামিন হাওলাদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম লেলিন উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2024-25 অর্থ বছরে
খরিফ ২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩,০১০ জন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ফল মেলায় মোট ৮০ রকম দেশি ফলে সমৃদ্ধ ছিল। বরিশালের আগুইলছড়ায় ২০২৪-২৫ অর্থ বছরে Program on Agricultural and Rural Transformation for Nutrition Entrepreneurship and Resilience in Bangladesh পার্টনারের প্রকল্পের আওতায় শতাধিক কৃষক, কৃষানী ও সুধীজনদের নিয়ে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন, উপজেলা কৃষি অফিসার পীযূষ কান্তি রায়, থানার ওসি অলিউল ইসলাম সহ অন্যান্যরা। বরগুনার বামনা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সকালে বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর নাজমুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন বরগুনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকহাত আরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন। ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস ২০২৫। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত হয় এ কংগ্রেস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শাফায়েত আহমেদ সিদ্দিকী। কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক শস্য আরিফুল হাসান, অতিরিক্ত উপপরিচালক উদ্যান নাজিয়াত আহমেদ ও উপজেলা সমবায় অফিসার মহসিন মজুমদার। কংগ্রেস কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য সরবরাহ ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা হয়। খুলনায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধিত প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পরিচালকের কার্যালয় ডিএই খুলনা অডিটোরিয়াম রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অবসরপ্রাপ্ত কাজী আব্দুল মান্নান। এ সময় এই প্রকল্প নিয়ে বিস্তারিত বলা হয় এবং সমাপনী ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শানমান্দি ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে বিষাক্ত সাপের ছোবলে মোহাম্মদ শাকিল নামের এক তরুণ অটো চালক মারা গেছেন। তিনি ওই এলাকার বাসিন্দা মুসা মিয়ার ছেলে। গতকাল কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের ঝোপ থেকে বেরিয়ে আসে একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে। পরিবারের সদস্যদের ভাষ্য, সাপ কামড়ানোর বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে পায়ে বাঁধন দিয়েছিলেন। পরে এক স্থানীয় কবিরাজের পরামর্শে বাঁধ খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই শাকিলের শরীরে জ্বালা শুরু হয় এবং তিনি ছটফট করতে থাকেন। এ অবস্থায় স্থানীয় যুবকদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১:৩০টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। গাজীপুর জেলা জামায়াত ইসলামের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার একটি কনভেনশন সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতের গাজীপুর জেলার আমির ডাক্তার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডাক্তার মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাওলানা মোহাম্মদ সামিউল হক ফারুকী, ডাক্তার মাওলানা খলিলুর রহমান মাদানী। চট্টগ্রামের রাউজানে নোয়াপাড়ায় নবনির্মিত আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সড়কের উদ্বোধন করা হয়েছে। আজ কমলার দিঘি থেকে কচুখাইন পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই আরসিসি সড়কের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিক। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জসিমউদ্দিন ফাউন্ডেশনের নামে ধনীদের কাছে আহ্বান জানাবো, তারা যেন দেশ গড়ায়, দেশের উন্নতি, সার্বিকভাবে দুঃখী মানুষের সাহায্য সহযোগিতায় আসে। শেরপুরের দ্বিতীয় শ্রেণীর পৌরসভা নালিতাবাড়ি পৌরসভার 2025-26 অর্থ বছরের 14,20,30,323 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার কার্যালয়ে পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে 14,20,30,323 টাকা, ব্যয় ধরা হয়েছে 14,15,23,945 টাকা, উদ্ধৃত ধরা হয়েছে 5,06,378 টাকা। বাজেট ঘোষণাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তৌফিক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত 22,15,58,095 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 21,63,91,451 টাকা, উদ্ধৃত ধরা হয়েছে 51,66,644 টাকা। বৃহস্পতিবার কাঞ্চন পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে অত্র পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান, পৌর প্রকৌশলী আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজ সহ উপজেলার 6টি কলেজের ছাত্র দলের কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে উপজেলার সকল কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির নেতাদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কালীগঞ্জ ব্রিজ সংলগ্ন ফুলতলা নামক স্থানে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমটি কাজী আলাউদ্দিন। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আগামী 28 জুন ঢাকায় ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। দেউলাবাড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে হামিদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত মোটরসাইকেলে শোডাউন করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সদস্য মাওলানা রেজাউল করিম, মুফতি সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা সুলাইমান ভুইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া বাজারে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের উভয় পাশে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে
সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে মঙ্গলবাড়িয়া বাজারে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে মঙ্গলবাড়িয়া বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আশরাফ উলুম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু দাউদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুল ইসলাম শাহিন সহ আশরাফ উলুম মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয়। এ সময় তারা দাবি করেন অবিলম্বে এখানে মহাসড়কের উভয় পাশে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। হবিগঞ্জের মাধবপুরে এখতিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার এখতিয়ারপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সুমাইয়া আক্তারের সহপাঠীরা অংশগ্রহণ করেন। এ ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। জাফলংয়ের নয়া গ্যাঙ্গেরপার স্কুল মাঠ ও কৃষি জমি রক্ষায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার জাফলং ইউনিয়নের নয়া গাঙ্গেরপার এলাকায় মাঠ সংলগ্ন স্থানীয় এলাকাবাসী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এই সময় শামসুল উদ্দিনের সভাপতিত্বে ও হাসান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেলিম আহমেদ, পরশ আলী, সোনা মিয়া সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে পিরোলি ফুটবল মাঠ এলাকায় আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পিরোলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোলি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জামির হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। বিশেষ বক্তা ছিলেন বিএনপি নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক BM নাগিব হোসেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গয়হাটা ইউনিয়ন পরিষদকে ২-০ গোলে পরাজিত করে পাকুটিয়া ইউনিয়ন বিজয়ী হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে এই উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপ ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক।